আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই অনেক ভালো আছো। যথারীতি আহমেদ ভবন একাডেমি স্টুডেন্ট কলেজে বিজ্ঞান ক্লাসে হাজির হয়েছে আমি মোহাম্মদ ফরহাদ কবির। শুরুতেই আমাদের অধ্যক্ষ জনাব মোশাররফ হোসেন মুকুল স্যার এবং সংশ্লিষ্ট আমাদের শিপ ইন্টারেস্টবৃন্দ তাদের এবং আমাদের অন্যান্য যারা আছেন আমাদের এই লাইভ প্রোগ্রামের সাথে সম্পৃক্ত তাদের সবার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক সাধুবাদ জানিয়ে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে শিক্ষার্থীরা যে আমরা গত ক্লাসে আমরা পরমাণুর গঠন নিয়ে কথা বলেছিলাম। অষ্টম অধ্যায়ের ক্লাস 8-এ আমরা পরমাণুর গঠন এই অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় ছিল। আমরা সেই অধ্যায় থেকে কিছু আলোচনা করেছিলাম। তোমাদের সুবিধার জন্য একটু আমরা পুরো পাঠের পুনরালোচনা করছি। সেক্ষেত্রে আমরা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম পরমাণুর গঠন সম্পর্কে। আমরা ওখানে বলেছিলাম যে আমরা একটি পরমাণু কি কি ধরনের উপাদান দিয়ে তৈরি হয়, একটি পরমাণুকে আমরা কয়টা অংশে ভাগ করতে পারি মেনলি, সেই কথা আরেকটু মনে করবার চেষ্টা করি আগে, তাহলে আমরা পরবর্তী নতুন টপিকে গেলে আমাদের সুবিধা হবে। বলেছিলাম যে একটা পরমাণুর মূলত দুটি অংশ থাকে। একটা আমরা বলবো পরমাণুর কেন্দ্রে যা থাকে না হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের কেন্দ্র করে থাকে আরো কিছু বৃত্তাকার কক্ষপথ। এবং আমরা সেখানে বলেছিলাম আমাদের এই পরমাণুর কেন্দ্র যেটাকে আমরা বলছি নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্রোটন এবং দুটি কণিকা। এবং নিউক্লিয়াসের চারপাশে এখানে সি এর উপরে এই অংশটাকে 12 লিখি আর এখানে 6 লিখি। আমরা গত ক্লাসে খেলতে খেলতে শিখেছিলাম কম্পিউটার গেমিংয়ে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখানে 12 দ্বারা আমরা কি বুঝি, আমরা এই 6 দ্বারা এখানে কি বুঝি, আমরা এই কথাগুলো কিন্তু সেখানে বলেছিলাম। তো চলো আমরা প্রথমে একটা জিনিস জেনে নেই। যদি এই সি হয় কার্বন পরমাণুর প্রতীক বা কার্বন পরমাণু একটি কার্বন মৌলের একটি পরমাণু, তো এখানে যে তুমি 12 লেখা দেখতে পাচ্ছ, আমরা বলেছিলাম এটা হচ্ছে ভর সংখ্যা, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। এবং তোমাদেরকে আমি এই কথা বলেছিলাম এই 12 যে ভর সংখ্যা, এই 12 হচ্ছে মূলত এই কার্বন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। অর্থাৎ এখানে যে প্রোটন থাকবে সেই সংখ্যা এবং তোমার নিউট্রন সংখ্যা, এই দুটো সংখ্যার যোগফল হবে 12। নিউট্রন সংখ্যার যোগফল, এই দুটো যোগ করলে তোমার হবে 12। আমরা আরেকটা কথা বলেছিলাম যে এক্ষেত্রে নিচে তুমি যে কার্বনের নিচে যে তোমার 6 লিখলে এখানে বা 6 লিখেছে, এটা দ্বারা আমরা কি বোঝাই? ওখানে বলেছিলাম এই 6 হচ্ছে এই কার্বন পরমাণুর প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। এবং আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, একটি পরমাণুর যে প্রোটন সংখ্যা থাকে আমরা তাকে আবার প্রোটন সংখ্যা না বলে আমরা তাকে পারমাণবিক সংখ্যা বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু অনলাইন ক্লাস চলছে, তোমরা আমাদের সাথে খুব বেশি উপস্থিত হতে পারছো না ক্লাসে, তাই একটু আমরা ইচ্ছে করি পুরো পার্টিকুলার জন্য আমরা এখানে করে নিচ্ছি। পারমাণবিক সংখ্যা। আমরা প্রোটন সংখ্যাকে সাধারণত পি দ্বারা প্রকাশ করে থাকি, আর পারমাণবিক সংখ্যা একই জিনিস। এই প্রোটন সংখ্যা আমরা বলছি পারমাণবিক সংখ্যা। সেখানে দেখো আমরা কিন্তু থ্যাংক ইউ স্যার, এই পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। জেড দ্বারা প্রকাশ করে থাকি। এবং আমাদের প্রোটন সংখ্যাকে আমরা এখানে লিখতেছি, আর নিউট্রন সংখ্যা আমরা সাধারণত এন দ্বারা লিখে থাকি। তুমি এখানে চাইলে লিখতে পারো এন। তাহলে আমরা মোটামুটি লাস্ট ক্লাসে এই কথাগুলো বলেছিলাম যে একটি পরমাণু দেখো কার্বন, কারণ পরমাণুর উপরে যে সংখ্যাটা থাকবে যে 12, এই 12 হচ্ছে পরমাণুর ভর সংখ্যা। তাহলে দেখো যদি আমরা এই কথা একবার লিখে নিই এখানে, তাহলে কোনো মৌলের ভর সংখ্যা হচ্ছে ভর সংখ্যা এ হচ্ছে তোমার মূলত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন সংখ্যা যোগ বা প্রোটন সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি বলতো? পি দ্বারা প্রকাশ করতে পারি। এবং থাকবে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এবং সেখানে আমরা সাধারণত এন দ্বারা প্রকাশ করে থাকি সংখ্যাকে। এখন আমাদের এই প্রোটন সংখ্যাকে তোমরা একটু আগে বলেছিলাম যে প্রোটন সংখ্যা আমরা যেমন লিখতে পারি তা না লিখে চাইলে করে আমরা এখানে পারমাণবিক সংখ্যা আমরা তাও লিখতে পারি, এবং সেই ক্ষেত্রে লেখাতে আমরা এটাকে জেড দ্বারা প্রকাশ করে থাকি। আর যথারীতি তুমি জানো বা তোমরা সবাই জানো এটা যে নিউট্রন সংখ্যাকে আমরা
এম দ্বারা প্রকাশ করে থাকি। আর আমরা ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করতে পারি, একটু আগে লিখেছি। তো শিক্ষার্থীর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমি শুধু অক্ষর দিয়ে লিখতে চাই দেখো, তাহলে আমি লিখতে পারি এ সমান সমান জেড প্লাস এন। একটা সমীকরণ তুমি চাইলে মনে রাখতে পারো যে কোনো একটি মৌলের ভর সংখ্যা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তোমাদের মনে একটা প্রশ্ন আসে যে কোনো মৌলের পারমাণবিক ভর সংখ্যা বলতে তুমি কি বোঝো? তুমি চমৎকারভাবে পরীক্ষার খাতায় লিখে দিবে যে একটি মৌলের পরমাণুতে উপস্থিত পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা বা ওই মৌলের ভর সংখ্যা, তুমি সেভাবে বলে দিতে পারো। আর আমি যা তোমাকে লিখলাম তুমি শর্টকাট মনে রাখতে পারো। আমরা ভর সংখ্যাকে সাধারণত এ প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি, পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি এবং নিউট্রন সংখ্যাকে আমরা কিন্তু এন দ্বারা প্রকাশ করে থাকি। তোমরা দেখবে বিভিন্ন সময় আমাদের পরীক্ষায়, যারা এখন বাসায় বসে পড়াশোনা করছো, তোমরা এই অধ্যায়ের উপর প্রশ্নগুলো ঘাটে দেখবা, এরকম লেখা থাকে, প্রশ্ন আকারে লেখা থাকে যে কোনো একটি মৌল, সেই মৌলের প্রোটন সংখ্যা লেখা আছে, ধরে একটা সংখ্যা বললাম, এরকম অনেক সময় কথা বলে দেয় এইভাবে একটু চালাকি করে অনেক সময় প্রশ্ন করার সময়, যেখানে বলে যে কোনো একটি মৌলের প্রতীক হচ্ছে এক্স, কোনো একটি মৌলের প্রতীক এক্স। আমি তোমাকে এখানে বলে দিল এই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 6, এভাবে বলে দিল, বা বলে দিল যে এর ভর সংখ্যা হচ্ছে 12, এমন একটা প্রশ্ন বলে দেয়। তখন তোমাকে বলে যে এই চিত্রের এই চিহ্নটি দ্বারা বা চিত্রের এই প্রতীকটি দ্বারা কোন মৌলকে বোঝানো হয়েছে বা এই মৌলের নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলি, পরীক্ষায় এরকম একটা ছবি দিয়ে থাকবে, বলা হবে এক্স হচ্ছে একটি মৌলের প্রতীক বা মৌলের পরমাণুর প্রতীক, এখানে 6 হচ্ছে তোমার ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা জেড সংখ্যা, আর 12 হচ্ছে ভর সংখ্যা। এবার বলবো যে এর নিউট্রন সংখ্যা কত তোমাকে বের করে দিতে হবে। এবং মজার ব্যাপার কি জানো, এই ছোট্ট একটু কাজ করার জন্য তোমাকে 3 নাম্বার দেওয়া হবে। তো তোমার সূত্রটা নিশ্চয়ই মনে আছে, তুমি জানো এই এখানে তুমি এভাবে লিখতে পারো যে এখানে তুমি লিখে নাও যে ভর সংখ্যা এ সমান সমান 12, এবং আমরা জানি সেটা পারমাণবিক সংখ্যা তোমার জেড হচ্ছে কত, 6। এখন আমাদের নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত তোমাকে এই কথা বলতে পারে। নিউট্রন সংখ্যা তুমি জানো এন সমান সমান কত, তোমাকে এই প্রশ্ন পরীক্ষা দিয়ে দিল। তো তুমি জানো এটা, তো আমরা কি জানি তুমি সেটা লিখতে পারো। আমরা জানি যে এ সমান সমান কত, এন প্লাস কত জেড। তোমার কি চাই, এন চাই। যদি আমার সমীকরণ ঠিক করি তাহলে এন সমান সমান কি লেখা যায়, এ মাইনাস জেড। অর্থাৎ তুমি কি করতে পারো, ভর সংখ্যা কত 12 আর পারমাণবিক সংখ্যা কত 6, তাহলে এখান থেকে কত আসবে স্যার 6। বাস তুমি এই এতটুকু কাজ করার জন্য ইউ উইল গেট 3 মার্কস। তোমাকে এই ধরনের একটা প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। এবং তুমি এটা জানো, যেহেতু এই মৌলের পরমাণুটি পারমাণবিক সংখ্যা বা এই মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 6, তাহলে এই মৌলটি অবশ্যই কার্বন। কেন শিক্ষার্থী বন্ধু, তোমরা হয়তো উপরের ক্লাসে গিয়ে জানবে পৃথিবীতে যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে প্রত্যেকটি মৌলেরই একটি নির্দিষ্ট পরমাণুর মানে পারমাণবিক সংখ্যা আছে বা প্রোটন সংখ্যা আছে। কখনোই এই সংখ্যাটি চেঞ্জ হবে না, তাহলে মৌলটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন তোমাকে আমি বললাম এখানে 6, যখন তুমি উপরের ক্লাসে যাবে তখন দেখবে যে একমাত্র পৃথিবীতে একটি মৌল আছে যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 6। কোনোভাবেই এটি পরিবর্তনযোগ্য নয়। যদি পরিবর্তন হয় তাহলে মৌলটাই চেঞ্জ হয়ে যাবে। তাই এটা কিন্তু মনে রাখবার একটা বিষয় যে যেহেতু এই মৌলের পারমাণবিক সংখ্যা 6 অর্থাৎ প্রোটন সংখ্যা 6, তাহলে এই মৌলটি অবশ্যই কার্বন মৌল। এবং তুমি আরেকটা জিনিস এভাবে বলে দিবে যে এর ভর সংখ্যা হচ্ছে 12
এবং এর নিউট্রন সংখ্যা হচ্ছে কত দেখো 12 বিয়োগ 6 সমান সমান 6। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা কোনো একটি মৌল যদি এইভাবে পরীক্ষার খাতায় দেওয়া থাকে, তোমাকে যদি বলে দেওয়া হয় এই মৌলের কী নাম, তুমি আশা করি পারবে। তোমাকে হয়তো এখানে এটা বলে দেওয়া থাকতে পারে পারমাণবিক সংখ্যা। অনেক সময় তোমাকে এখানে পারমাণবিক সংখ্যা না বলে তোমাকে বলতে পারে যে একটি মৌলের ভর সংখ্যা 12 আর নিউট্রন সংখ্যা ধরো 6। তারপরে বলে দিল এই মৌলটির পারমাণবিক সংখ্যা কত এবং এই মৌলটির প্রকৃত পরিচয় কি, পরিচয় দাও। তখন তুমি এই স্টাইলে লিখে নেবে। যেমন এখানে যখন তুমি যেমন এখানে আমরা কি লিখেছি দেখো যে পারমাণবিক সংখ্যা 6, তখন এখানে পারমাণবিক সংখ্যা 6 না লিখে কি লিখবে এখানে বলো তো? লিখে দিবে মূলত যে আমাদের নিউটন সংখ্যা 6। এটা তুমি জানো না, তুমি পারমাণবিক সংখ্যা জানো না, যে সংখ্যা তুমি জানো না, বাট এখানে বলে দিয়েছে তোমার দেখো কি নিউটন সংখ্যা 6, এটা বলে দিয়েছে নিউটন সংখ্যা 6। তুমি আগের মতো লেখো। এবার তো আমাদের এন জানা আছে, আমাদের বের করতে হবে জেড। তাহলে তুমি এখানে শুধু শেষের লাইনটা চেঞ্জ করে দাও। দেখো তুমি এখানে কি লিখবে, আমার দরকার জেড বের করা, তুমি জেড সমান কি লিখে দেবে এখানে বলো তো এ মাইনাস কত এন, একই কথা 12 গুণ 6 সমান 6। তো এইভাবে কিন্তু আমরা কোনো একটি মৌলের পরিচয় পেতে পারি এবং তার ভর সংখ্যা জানতে পারি। যদি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা জানা থাকে, দুটো যোগ করে দিয়ে আমরা ভর সংখ্যা পেতে পারি, আমরা পারমাণবিক সংখ্যা পেতে পারি। এইভাবে আমরা অন্যান্য কাজগুলো করতে পারি। তা চলো এবার একটু ভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। অনেক সময় দেখা যায় একটা নির্দিষ্ট মৌল কিন্তু তার ভিন্ন ভিন্ন রকম পরমাণু দেখা যায়, মানে একই মৌলের পরমাণু কিন্তু দেখতে একরকম না, কেমন যেন একটু ভিন্ন ভিন্ন। যেমন তোমাকে বলি, তোমাকে আমি একটু আগে যে জিনিসটা তোমার সাথে শেয়ার করলাম, খেয়াল করে দেখো। আমরা একটু আগে তোমাকে বলেছিলাম কার্বনের কথা, আমরা একটু আগে বলেছি কার্বনের কথা। এই কার্বন সম্পর্কে যদি একটু বলতে চাই তোমাদেরকে, দেখো এই কার্বন সম্পর্কে যদি তোমাদেরকে একটু আমি বলি, দেখো যেমন কার্বন আমরা বলেছিলাম সাধারণত দেখতে এমন, এই এর প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা 12। কিন্তু বিজ্ঞানীরা খেয়াল করেছেন প্রকৃতিতে এর বাইরেও আরো কিছু কার্বন পরমাণু দেখতে পাওয়া যায়, বাট তারা দেখতে কিন্তু একরকম হয়, একটু ভিন্ন রকম। সেটা কেমন দেখো, যেমন এটিকে পাওয়া যায়, আবার কখনো কখনো এমনটাও পাওয়া যায়, এরকম পাওয়া যায়। আবার কখনো কখনো তোমার কার্বনকে এমনটাও দেখা যায়, এমন দেখা যায়। তো একটু খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাকে আমি আগেই বলেছি যে প্রোটন সংখ্যা একটি মৌলের কোনো দিনও পরিবর্তন হবে না, তাহলে মৌলটি পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানেও 6 আছে প্রোটন সংখ্যা, এখানেও 6 আছে প্রোটন সংখ্যা, এইখানেও 6 আছে। কিন্তু মজার ব্যাপার খেয়াল করো, এখানকার এ কত বলতো 12, ভর সংখ্যা 12। এখানকার ভর সংখ্যা কত বলতো 13, এখানকার ভর সংখ্যা কত বলতো 14। দেখো এই প্রত্যেকটা মৌলই কিন্তু কার্বন মৌল, বাট এই কার্বন মৌলের পরমাণুগুলো কিন্তু দেখতে একরকম লাগছে না। কারণ কোথাও যেমন এমন এই কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12, বাট এই কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে কত 13, আবার এই কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে দেখতে কিন্তু তোমার একরকম লাগে, একটু ভিন্ন রকম লাগে। এই যে ভিন্নতা, তুমি যে এই যে মৌলগুলোকে তুমি দেখতে পেলে, আমরা এইগুলোকে বলেছি আইসোটোপ। কি নাম বলো তো? আইসোটোপ। আমি শিক্ষার্থী বন্ধু একটা খাতায় আমি লিখে দিই তোমাকে, বা বোর্ডে চলো আমরা লিখি, তোমরা খাতায় নোট করে রাখো। এটা করে বলেছি তোমার আইসোটোপ। আইসোটোপ আইসোটোপ কি বললাম, যে কোনো একটি নির্দিষ্ট মৌলের যদি ভিন্ন ভিন্ন পরমাণু পাওয়া যায়, কোনো একটি নির্দিষ্ট মৌলের যদি ভিন্ন ভিন্ন পরমাণু পাওয়া যায়, মানে দেখতে ভিন্ন ভিন্ন লাগে কিন্তু একই মৌল, আমরা তাদেরকে বলেছি আইসোটোপ। কার আইসোটোপ? ওই মৌলের আইসোটোপ। যেমন এখানে সবগুলো কিন্তু কার্বন, কিন্তু এদের ভিন্নতা আছে। দেখো এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এক থাকলেও এদের ভর সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন। তাই এখানে কার্বন মৌলের আইসোটোপ হচ্ছে 3টি।
কারণ দেখো আমরা একটা পেয়েছি কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। এরা হচ্ছে তোমার কার্বন মৌলের আইসোটোপ। যদি আমরা এটাকে এক লাইনে লিখবার চেষ্টা করি, শিক্ষার্থী বন্ধুরা দেখো, যদি আমরা এভাবে লিখি 6, 12, 6, 13, কার্বন 6 এবং 14। দেখো এখানে প্রতি ক্ষেত্রেই জেড বা পি সমান, এইটারও জেড সমান, এটারও কিন্তু জেড সমান, তো পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা কিন্তু ভিন্ন। এখানে 12, এখানে 13, এখানে 14। তো কেন ভিন্ন হলো? দেখো আমাদের এই পরমাণুতে, মানে এই প্রথম এই যে কার্বন পরমাণু, এখানে তোমার দেখো নিউট্রন সংখ্যা কত? তুমি জানো 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6টি। তুমি আসো এই 2 নম্বরে আসো, এখানে আসো। দেখো তুমি যদি এখানে নিউট্রন সংখ্যা জানতে চাও, দেখো নিউটন হবে কত? 13 থেকে 6 বাদ দিলে কত? 7। তুমি যদি এইখানে আসো, দেখো এই মৌলের দিকে তাকিয়ে দেখো বা এই পরমাণুর দিকে তুমি তাকিয়ে দেখো, সেখানে তোমার কত হবে বলো তো নিউটন? 14 থেকে 6 বাদ দিলে কত থাকবে? 8। তাই তুমি দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ভিন্নতা হলো কার বলো তো? নিউট্রনের। যেমন এই কার্বন 12 মৌলে নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 6টি। কার্বন 13তে নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 7টি। কার্বন 14তে নিউট্রন সংখ্যা হচ্ছে 8টি। তাহলে নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পেরেছো তোমরা, যে আইসোটোপের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মৌলের প্রোটন সংখ্যা সমান থাকলেও এদের কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হচ্ছে। আর এই নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হচ্ছে বলে কিন্তু পারমাণবিক ভর সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। তাহলে আমরা সংজ্ঞায়নটা কিভাবে করতে পারি? চলো শিক্ষার্থীরা আমরা আরেকবার সুন্দর করে জেনে নিই যে কোনো মৌলের যদি ভিন্ন ভিন্ন রকম পরমাণু পাওয়া যায়, কোনো একটা নির্দিষ্ট মৌলের ভিন্ন ভিন্ন রকম যে পরমাণু সমূহ পাওয়া যায় তাদেরকে আইসোটোপ বলা হয়। আমরা তোমাদের সুবিধার জন্য আমরা এখানে শুধুমাত্র কার্বন মৌলের পরমাণু নিয়ে কথা বলেছি। শুধু যে কার্বন তা কিন্তু না, এমন আরও কিছু মৌল আছে যাদের আইসোটোপ পাওয়া যায়। যেমন ধরো হাইড্রোজেন আমরা সাধারণত জানি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা একটি, এখানে তুমি জানো নিউট্রন সংখ্যা নেই হাইড্রোজেনের দেখো লিখলাম হাইড্রোজেনের ভর সংখ্যা 1 আর আমাদের পারমাণবিক সংখ্যা 1। আবার আরেকটা হাইড্রোজেন মৌলের পরমাণু পাওয়া যায়, সেখানে আবার হাইড্রোজেনের ভর সংখ্যা 2। আবার আরেকটা হাইড্রোজেন পাওয়া যায় পরমাণু, এর ভর সংখ্যা কত? 3। দেখো এটি অনুসন্ধানে আমি তোমাদেরকে এই নিয়ে সম্ভবত তৃতীয়বারের মতো বলছি যে কোনো একটা নির্দিষ্ট মৌলটা কিন্তু ফিক্স থাকলো, হাইড্রোজেন থাকলো। কেন হাইড্রোজেন থাকলো? কারণ আমরা দেখেছি এখানে কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কোনো পরিবর্তন হয় না। এখানেও 1, এখানেও 1, এখানেও 1। কি চেঞ্জ হয়েছে বলতো? ভর সংখ্যা। এখানে 1, এই মৌলের মানে এই পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 1, এই হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 2, এই হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 3। কেন? কারণ নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। দেখো তুমি এখানকার নিউট্রন সংখ্যা কত? 0, কারণ নিউট্রন সংখ্যা 9। এখানে নিউট্রন সংখ্যা কত আছে তোমার? ধরো 1, 2 থেকে 1 বাদ দিলে 1 থেকে। এখানে নিউট্রন সংখ্যা কত বলো তো? 2। তাই দেখো আমাদের কিন্তু নিউট্রন সংখ্যা পরিবর্তন হচ্ছে এখানে। এবং আমরা এদের নাম আছে, যেমন এটাকে আমরা বলি তোমার প্রোটিয়াম, এটাকে আমরা বলি ডিউটেরিয়াম, আর এটাকে আমরা বলি ট্রিটিয়াম। এই 3টা আইসোটোপ কিন্তু হাইড্রোজেন মৌলের মধ্যে পাওয়া যায়। ঠিক শুধু এইখানে না, এমন আমরা আরও অনেকগুলো পাবো। যেমন কোবাল্ট একটি মৌল আছে, তারও আইসোটোপ আছে। ফসফরাস একটি মৌল আছে, তারও কিন্তু আইসোটোপ আছে। আমরা যখন উপরের কাছে যাব তখন তোমরা দেখবা এই ভিন্ন আরও অনেকগুলো আইসোটোপ আছে একটা নির্দিষ্ট মৌলের, এবং সেগুলো সম্পর্কে আমরা জানবো। এখন আসো বিজ্ঞানে কেন তোমরা এগুলো শিখবে, কেন আইসোটোপ সম্পর্কে তোমাদের জানা দরকার? কারণ বিজ্ঞান সবসময় মানব কল্যাণের জন্যই কাজ করে থাকেন বিজ্ঞানীরা। বিজ্ঞান সবসময় বলা হয় মানে এটা মানব কল্যাণে নিয়োজিত বিজ্ঞান। এই আইসোটোপের মাধ্যমে আমরা বিভিন্ন সেক্টরে চমৎকার চমৎকার কিছু কাজ করতে পারছি। যেমন ধরো আমরা তোমাকে বলতে পারি চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যাপক ব্যবহার হচ্ছে। এখন তোমরা অনেক সময় জানো যে ক্যান্সার চিকিৎসায় আমরা সাধারণত তোমার কেমোথেরাপি দিয়ে থাকি বা রেডিওথেরাপি দিয়ে থাকি। ওই যে কেমোথেরাপি দেই বা রেডিওথেরাপি দেই একটা ট্রিটমেন্ট, সেখানে কিন্তু এই চিকিৎসায় কিন্তু আমরা তোমার এই আইসোটোপ ব্যবহার করে থাকি। বিশেষ করে কোবাল্ট 60 আমরা এটা ব্যবহার করে থাকি। তো এরকম মনে করো আবার থাইরয়েড নামে একটা রোগ আছে, আমরা সেই জন্য কিন্তু তোমার আয়োডিনের তোমার একটা আইসোটোপ ব্যবহার করে থাকি। তো এই জন্য দেখো যে মানব কল্যাণের যে বিজ্ঞানের কথা বললাম, এই প্রকৃতিতে পাওয়া আল্লাহর যে সৃষ্টি, এই যে তোমার আইসোটোপে তোমাকে বললাম
কোভাল্টের কথা বললাম, তোমাকে ফসফরাসের কথা বললাম, বা অন্যান্য আরও অনেক যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর আইসোটোপগুলো কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগিয়ে মানুষের একটা নতুন জীবন দেওয়ার মতো কাজ করছে। কারণ তোমরা যেন ক্যান্সার একসময় মরণ ব্যাধি ছিল, কারণ কিন্তু ক্যান্সারে মানুষ নিয়মিত চিকিৎসা করলে সে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। আবার তুমি দেখো আমাদের কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যাপক ব্যবহার আছে। তোমরা জানবে যে অনেক সময় দেখা যায় যে জমিতে ফসল হয়, কিন্তু বিভিন্ন রকম ফলমূল হয়। যেমন অনেক সময় সামনে আম আসতেছে, দেখবা অনেকগুলো আম আছে, আম দেখতে মানে বাইরের দিক থেকে খুব চমৎকার ফ্রেশ মনে হয়, কিন্তু আমটা কাটো ভিতরে পোকা থাকে। এরকম স্ট্রবেরি আছে, বিভিন্ন রকম ফল আছে, যে ফলগুলো উপরে দেখা যায় ঠিক আছে, কিন্তু ভিতরে মানে পোকা আক্রমণ করে, পোকা খেয়ে ফেলে, ফলের গুণগত মান নষ্ট হয়ে যায় বা ফলটি খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। এমন ক্ষেত্রে বিজ্ঞানীরা খুব সার্থকভাবে একটা কাজ করেছে। ওনারা সেখানেও কিন্তু এই আইসোটোপ, তোমাকে যা বললাম যে কিছু এমন কিছু মূল আইসোটোপ আছে যেগুলো ওই ফলজ উদ্ভিদের দেহে প্রবেশ করে দিলে তখন এখানে এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা উপাদান তৈরি হয়, যে উপাদানের ফলে এই ফল আর পোকামাকড় খেতে পারে না। তখন এই ফলটি তোমার খুব সহজেই পোকামাকড় দ্বারা মুক্ত হয়ে যায়। এর বাইরে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম ফসল, আলু ছত্রাকে আক্রমণ করে, বিভিন্ন রকম জীবাণু আক্রমণ করে। ওই ফসলের উপরেও আমরা কিন্তু এরকম আইসোটোপের রশ্মি প্রয়োগ করে কিন্তু আমরা সেই ফসলকে জীবাণুমুক্ত করতে পারি। শুধু কি তাই? মোটেই না, আরও অনেক কারণ আছে। যেমন ধরো আমরা অনেক সময় এমন দেখি যে তোমার জীবাণুমুক্ত করার ক্ষেত্রে, যেমন আমরা অনেক সময় জানি যে জীবাণুনাশক হিসেবে আমরা হ্যাক্সাসোল ইউজ করে থাকি, স্যাভলন ইউজ করে থাকি। এখন তো করোনা, আমরা সবাই যেন বেশি বেশি আমরা হাত মুখ ধুই জীবাণুমুক্ত হয়, যেমন সাবান দিয়ে বা স্যাভলন দিয়ে, হোয়াট এভার। কিন্তু চিকিৎসা বিজ্ঞানেও খুব খুব ভালো ভালো হাই সেন্সিটিভ যে অপারেশনগুলো করা হয়, সেখানে চিকিৎসার যে যন্ত্রপাতিগুলোকে খুব উন্নত মানদণ্ডে জীবাণুমুক্ত করতে হয়। তখন সেখানে কিন্তু সেই আইসোটোপ ব্যবহার করে, উচ্চ তাপমাত্রার বিকিরণ রশ্মি ব্যবহার করে সেই তোমার অপারেশন করা যন্ত্রপাতিগুলোকে জীবাণুমুক্ত করা হয়। তাই চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু জীবাণুমুক্ত করার ক্ষেত্রেও আমরা এই আইসোটোপের ব্যবহার করে থাকি। তার বাইরেও আরেকটা মজার বিষয় আছে, সেটা কি? সেটা আমরা যেটা বলতে পারি যে বয়স নির্ধারণ। তোমরা অনেক সময় টেলিভিশনে দেখো, পত্রপত্রিকায় দেখো, সেই কবেকার ডাইনোসর মারা গিয়েছে, তার কঙ্কাল বিজ্ঞানীরা নিয়ে গবেষণা করে, বা কোনো জীবের, উদ্ভিদ প্রাণীর ধ্বংসাবশেষ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে। এটি কত বছরের পুরনো? এটি কি 500 বছর, নাকি 5000 বছর, নাকি 5 লক্ষ বছর, নাকি 5 কোটি বছর? তো বিজ্ঞানীরা এমন টেকনোলজি বা এমন প্রযুক্তি তারা ডেভেলপ করেছেন, এই আইসোটোপ ব্যবহার করে তারা একটা, ওই যে তোমাকে যেটা বললাম যে ডাইনোসরের কঙ্কাল বা অন্য যে কোনো জীবের ধ্বংসাবশেষ, তারা এটা নিয়ে ল্যাবরেটরিতে গবেষণা করে তারা বলে দিতে পারেন, বয়স নির্ধারণ করতে পারেন যে এটি কত আগে। শুধু কি তাই, এই পৃথিবীর বয়স নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু তারা এই ধরনের বিভিন্ন গবেষণার মাধ্যমে তারা কিন্তু আইসোটোপ ব্যবহার করে তাও নির্ধারণ করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি চমৎকার টপিক সম্পর্কে জানলাম, আইসোটোপ কি, আইসোটোপের ব্যবহার। আমি একদম আলোচনার শেষ পর্যায়ে যদি তোমাকে বলি আইসোটোপ কি, আমরা কি বলবো? কোনো মৌলে একাধিক ভিন্ন রকমের পরমাণু, একাধিক ভিন্ন রকমের পরমাণু, যাদের একই মৌল কিন্তু পরমাণু দেখতে ভিন্নতা আছে, ভর সংখ্যা ভিন্ন, এমন সব মৌলগুলোকে আমরা কিন্তু বলছি আইসোটোপ। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটিও বলেছিলাম যে আইসোটোপের উদাহরণ দিয়েছিলাম, যেমন কার্বন বলেন 3টে আইসোটোপ আছে, আবার হাইড্রোজেনের আছে একাধিক আইসোটোপ, এরকম তোমার ফসফরাস আছে, কোবাল্ট আছে, এবং আয়োডিন অনেকগুলো আছে, এমন অনেক মৌল আছে। এবং ব্যবহার সম্পর্কে আমরা শেষ যেটা বললাম যে আমাদের কৃষিক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আমাদের এটা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হচ্ছে, জীবাণুমুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যে কোনো ফসিলের বয়স নির্ধারণ করার ক্ষেত্রে বা তোমার পৃথিবীর বয়স নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের আইসোটোপ ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার পক্ষ থেকে তথা আহমেদ ভবনী একাডেমি অনলাইন স্কুলের এই 8ম শ্রেণীর বিজ্ঞান শাখার আজকের বিজ্ঞান পাঠ থেকে এতটুকু আমার ছিল। আমি আশা করি তোমরা ভালো থাকবে। এবং একটি কথা অবশ্যই বলতে চাই, করোনার সংক্রমণ কিন্তু কিছুটা বেড়েছে, তোমাদের অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করতে হবে। তোমরা অবশ্যই জীবাণুমুক্ত পরিবেশে থাকার চেষ্টা করবে। যখনই বাইরে যাবে, বাইরে থেকে ফিরে এসেই অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নেবে অন্য কিছু ধরবার আগে। শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভীষণ ভালো থেকো। আল্লাহ হাফেজ।